সামনে রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সমাস অধ্যায়ের বিশেষ কতগুলি দিকের ওপর থেকে আজকে আলোচনা করছি। মূলত কর্মধারয় সমাসের তিনটি বিভাজন, অনেকগুলি বিভাজন রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটি ভাগ অর্থাৎ উপমান, উপমিত, রূপক, এই তিনটি ভাগ এবং সেই সঙ্গে তৎপুরুষ সমাসের একটি বিভাগ অর্থাৎ উপপদ তৎপুরুষ, এই চারটি ভাগ নিয়ে আজকে আলোচনা করব। কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যাসবাক্যে দেখে থাকব পূর্বপদ আর পরপদ হিসেবে যথাক্রমে কখনো দুটোই বিশেষ্য, আবার দুটোই বিশেষণ, আবার কখনো বিশেষ্য বিশেষণ হতে পারে। আর সমস্ত পদে গিয়ে আমরা দেখব যে পরপদের অর্থ প্রাধান্য লাভ করেছে। কর্মধারয় সমাসের যে তিনটি বিভাগ নিয়ে আজকে আমি আবারও আলোচনা করছি অর্থাৎ উপমান, উপমিত, রূপক, এই তিনটি বিভাগে কর্মধারয় সমাসের এই সাধারণ বৈশিষ্ট্য যেমন থেকে থাকে তেমনি অতিরিক্ত আরও একটি বৈশিষ্ট্য আমরা এই তিনটি সমাসের ক্ষেত্রে পাই। সেটি হচ্ছে তুলনা দেওয়া বা উপমা প্রয়োগ করা। আমরা অনেক সময় কোনো একটি চোখের সামনে থাকা বিষয়, বস্তু বা ব্যক্তি তুলনা দিতে গিয়ে অন্য কোনো একটি বিষয়, বস্তু বা যে কোনো কিছুর প্রসঙ্গ নিয়ে আসি, দিয়ে সামনে থাকা যেটা আমাদের কাছে সামনে থাকা বা যেটা আমাদের কাছে মুখ্য বিষয় সেটার তুলনা প্রদান করি। তাহলে এই তুলনার ক্ষেত্রে দুটি বিষয় থাকে, একটা হচ্ছে মুখ্য বিষয়, আরেকটি হচ্ছে সেই মুখ্য বিষয়ের তুলনা দিতে গিয়ে যে বিষয়টিকে আনা হচ্ছে। এই মুখ্য বিষয়কে কর্মধারয় সমাসের ক্ষেত্রে এই তুলনার ব্যাপারে বলা হচ্ছে উপমেয়। যেটি মুখ্য বিষয়, যাকে দেখে বা যার বৈশিষ্ট্য দেখে বা যার কোনো না কোনো গুণাগুণ দেখে আমরা তুলনা দিতে আরম্ভ করেছি, সেই মুখ্য বিষয়কে তুলনার ক্ষেত্রে বলা হয় উপমেয়। এবং এই মুখ্য বিষয়ের তুলনা দিতে গিয়ে যে অন্য একটি বিষয়, বস্তু বা প্রসঙ্গের উপস্থাপন করা হয় সেটিকে বলা হয় উপমান। এবারে আরও একটি এখানে তুলনার ক্ষেত্রে বিষয় থাকে, সেটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ লক্ষণ। অর্থাৎ যেটা মুখ্য বিষয় সেই মুখ্য বিষয়ের মধ্যে নির্দিষ্ট কোনো একটি দিক যেটির বৈশিষ্ট্য আমরা অন্য কোনো একটি যে তুলনা দিতে গিয়ে যে বিষয়, বস্তু বা প্রসঙ্গটিকে নিয়ে এসেছি তার কোনো একটি দিকের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাই। অর্থাৎ উপমেয় এবং উপমানের মধ্যে যে বৈশিষ্ট্যটি কমন বা সাধারণভাবে বর্তমান তাকে বলা হচ্ছে সাধারণ লক্ষণ বা সাধারণ বৈশিষ্ট্য। তাহলে তুলনার ক্ষেত্রে যেটি মুখ্য বিষয় তাকে বলা হচ্ছে উপমেয়, এবং তুলনার ক্ষেত্রে মুখ্য বিষয় উপমেয়র তুলনা দিতে গিয়ে যে বস্তু, যে প্রসঙ্গ বা যে বিষয়কে আনা হয় তাকে বলা হয় উপমান। আর উপমেয় উপমানের মধ্যে যেটি একত্রে বর্তমান বৈশিষ্ট্য তাকে বলা হয় সাধারণ লক্ষণ বা সাধারণ বৈশিষ্ট্য। এই তিনটি জিনিস আমরা পরিষ্কার করে নিলাম। এরপরে আমরা কর্মধারয় সমাসের উপমান কর্মধারয় সমাস কাকে বলে জানব। আমরা যে কর্মধারয় সমাসে দেখব উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্ম বা সাধারণ লক্ষণ নিয়ে ব্যাসবাক্য গঠিত হচ্ছে বা কর্মধারয় সমাসটি নিষ্পন্ন হচ্ছে, সেই কর্মধারয় সমাসকে উপমান কর্মধারয় সমাস বলে। আবারও বলছি, যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমানবাচক পদটিকে নিয়ে সাধারণ ধর্ম বা সাধারণ লক্ষণের যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপমানবাচক কর্মধারয় সমাস। অর্থাৎ যে কর্মধারয় সমাসে আমরা শুধুমাত্র তুলনার ক্ষেত্রে যে মুখ্য বিষয় তুলনা দিতে গিয়ে যাকে আনা হচ্ছে অর্থাৎ উপমানবাচক পদটি রয়েছে এবং উপমেয়বাচক পদটি নেই, শুধুমাত্র উপমানবাচক পদ এবং যেটি সাধারণ ধর্ম সাধারণ বৈশিষ্ট্য বর্তমান রয়েছে, সেই কর্মধারয় সমাসকে আমরা বলছি উপমান কর্মধারয় সমাস। এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, কেননা যেহেতু দুটো নেই, উপমেয় আর উপমান দুটো নেই, শুধুমাত্র একটি পদ রয়েছে উপমানবাচক পদ, তাই এর নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যেমন কাজল কালো, কাজলের ন্যায় কালো। তাহলে এখানে দেখো কাজলের ন্যায় কালো কোনো একটা বিষয় বা কোনো একটা কিছু, সেই মুখ্য বিষয়টা এই দৃষ্টান্তে নেই। তাহলে মুখ্য বিষয়ের তুলনা দিতে গিয়ে আমরা মুখ্য বিষয়ের মধ্যে কালো বৈশিষ্ট্যটা ছিল এবং তার তুলনা দিতে গিয়ে আমরা কাজলকে নিয়ে এসেছি, কেননা কাজলের মধ্যেও কালো এই বৈশিষ্ট্যটা আমরা খুঁজে পাই।
তাহলে কাজলটা হচ্ছে উপমানবাচক পদ এবং কালোটা হচ্ছে সাধারণ ধর্ম, এবং কাজল কালো এই সমস্ত পদের মধ্যেও পূর্বপদ হচ্ছে উপমানবাচক পদ এবং পরপদ হিসেবে আমরা সাধারণ ধর্ম সাধারণ বৈশিষ্ট্যকে পাচ্ছি, তাই একে আমরা বলছি উপমানবাচক কর্মধারয় সমাস। এরকম আরও দৃষ্টান্ত পেতে পারো, অমৃতের ন্যায় মধুর, অমৃত মধুর। তাহলে অমৃত মধুর কি বাণী হতে পারে, কারোর মুখের বচন হতে পারে, বাণী মানেই বচন। তা সেই ভিত্তিতে এখানে মুখ্য বিষয় নেই, মুখ্য বিষয়ের তুলনা দিতে গিয়ে যাকে আনা হয়েছে সেই বিষয়টি অর্থাৎ উপমানবাচক পদ, অর্থাৎ অমৃতটা হচ্ছে উপমানবাচক পদ রয়েছে, তাই এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এরপরে দেখো আমরা আলোচনা করছি তাহলে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা কি দেখব না, যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। দেখো এখানে কিন্তু তুলনার ক্ষেত্রে যেটি মুখ্য বিষয় যাকে উপমেয় বলে সেটিও রয়েছে পূর্বপদ হিসেবে, আবার যেটি মুখ্য বিষয় তুলনা দিতে গিয়ে যাকে আনা হয় অর্থাৎ উপমানবাচক পদ সেটিও রয়েছে পরপদ হিসেবে। তাই এর নাম উপমেয় হলো না, উপমানও হলো না, এর নাম হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। মনে রাখা কিন্তু এইভাবে তোমাদের কাছে সহজ হবে। যেমন ধরো দৃষ্টান্ত, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। তাহলে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, এই দৃষ্টান্তে আমরা মুখ্য বিষয় কোনটিকে বলবো? পুরুষ। পুরুষের যে গাম্ভীর্য, তার যে তেজ, সেটাকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে মুখ্য বিষয় হচ্ছে পুরুষ, অর্থাৎ পুরুষ এই পদটি হচ্ছে উপমেয়বাচক পদ এবং সিংহ এই পরপদটি হচ্ছে উপমানবাচক পদ, দিয়ে হয়েছে সমস্ত পদ পুরুষ সিংহ। আবার এই উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন একটি দৃষ্টান্ত বলি, ওলকপি, ওলের ন্যায় কপি ওলকপি। এই দৃষ্টান্তে দেখো যেটি মুখ্য বিষয় অর্থাৎ উপমেয় সেটি কিন্তু সমস্ত পদ কেন ব্যাসবাক্যে পরপদ হিসেবে বসেছে। উপমিত কর্মধারয় মানেই যে সব সময় উপমেয়বাচক পদটি পূর্বপদ হবে এবং উপমানবাচক পদটি পরপদ হবে তা কিন্তু নয়। এটা একটা ব্যতিক্রমী প্রয়োগও বলতে পারো, বা এখানে এ ধরনের দৃষ্টান্ত আমরা অসংখ্য পেয়ে থাকি যেখানে উপমানবাচক পদটি পূর্বপদ হয় আর উপমেয়বাচক পদটি পরপদ হয়। এভাবেও কিন্তু উপমিত কর্মধারয় সমাস হয়। আরও দৃষ্টান্ত দেখো, চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। তাহলে মুখটা এখানে মুখ্য বিষয়, কিন্তু দেখো সেটা পরপদ হিসেবে বসেছে, আর যেটা মুখটা মুখ্য বিষয় মানে হচ্ছে এটা উপমেয়, আর চাঁদটা হচ্ছে উপমান। দেখো এখানে যেটি উপমানবাচক পদ সেটি কিন্তু পূর্বপদ হয়েছে, এবং সমস্ত পদের ক্ষেত্রে চাঁদ মুখ যখন বলা হচ্ছে তখন কিন্তু সেই একইভাবে ক্রম বজায় রেখেছে যে পূর্বপদ হয়েছে উপমান এবং পরপদ হয়েছে উপমেয়। এটি উপমিত কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। আরও একটি দৃষ্টান্ত দেখো, কর পল্লবের ন্যায় করপল্লব। এখানে উপমেয়বাচক পদটি কিন্তু পূর্বপদ হয়েছে আর উপমানবাচক পদটি পরপদ, এবং সমস্ত পদেও সেই ক্রম বজায় রয়েছে। তাহলে এভাবে আমরা উপমিত কর্মধারয় সমাসটাকে পেতে পারি। ব্যাসবাক্যে যে সব সময় বা সমস্ত পদে যে সব সময় উপমেয়বাচক পদটিকে পূর্বপদ হিসেবে পাবো তা কিন্তু নয়, এর ব্যতিক্রম ঘটতেই পারে। এরপরে আমরা জানছি রূপক কর্মধারয় সমাস। তাহলে উপমান আর উপমিতর ক্ষেত্রে আমরা দেখছিলাম মতো বা ন্যায় এই জিনিসটা পাই, যে মতো এটা বলা হচ্ছে যে দুটো হুবহু একই বলা হচ্ছে না, দুটো বলতে উপমেয় আর উপমানকে, মানে উপমেয় আর উপমানের মধ্যে মতো এই অব্যয়টা ব্যবহৃত হচ্ছে। কিন্তু রূপক কর্মধারয়ের ক্ষেত্রে দেখা যাবে যে পূর্বপদ উপমেয়বাচক এবং পরপদ উপমানবাচক এবং তাদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, এটা তখন হবে রূপক কর্মধারয় সমাস। তাহলে যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয়বাচক এবং পরপদ উপমানবাচক এবং তাদের মধ্যে অভেদ কল্পনা করা হয় সেই কর্মধারয় সমাসকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন জীবন রূপ সমুদ্র, জীবন সমুদ্র। এখানে জীবনটা হচ্ছে উপমেয়বাচক, জীবনটাই মুখ্য বিষয়, জীবনের যে গভীরতা, জীবনের যে বিশালতা সেটাই তুলনা দিতে
গিয়ে সমুদ্রের প্রসঙ্গ আনা হচ্ছে। তাহলে জীবনটা হচ্ছে উপমেয় আর সমুদ্রটা হচ্ছে উপমান, এবং এদের মধ্যে দেখো জীবন আর সমুদ্র, উপমেয় আর উপমানকে এক করে দেওয়া হচ্ছে রূপ শব্দটা ব্যবহার করে, বা এদের যে এক বলে ভাবা হচ্ছে সেটা প্রকাশ করার জন্য ব্যাসবাক্যে রূপ শব্দটি প্রয়োগ করা হচ্ছে। এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আরও হয় দেশ রূপ মাতৃকা, দেশমাতৃকা। এখানেও কিন্তু দেশ হচ্ছে উপমেয় এবং দেশ হচ্ছে মায়ের, দেশ এবং মায়ের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, আর মাতৃকা পদটি হচ্ছে উপমান, এদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, রূপ শব্দটি ব্যবহার করছে, এবং একটি হচ্ছে রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। তাহলে কর্মধারয় সমাসের আরও কতগুলি ভাগ রয়েছে, কিন্তু এই তুলনা বা উপমার ক্ষেত্রে যে তিনটি বিভাজন সেটি নিয়ে আবার আলোচনা করলাম। তোমরা অনেকেই এই অংশটা আর একবার ক্লিয়ার করতে চেয়েছিলে। এরপরে চলো আমি তোমাদের কাছে আলোচনা করছি তৎপুরুষ সমাসের একটি মাত্র বিভাগ, উপপদ তৎপুরুষ সমাস। এই উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আগে তৎপুরুষ সমাসটা একটু বলে নিচ্ছি, যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে বিভক্তি বা অনুসর্গ পূর্বপদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে ব্যাসবাক্যে, এবং সমস্ত পদে গিয়ে তার লোপ পাবে, আর সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। আর উপপদ তৎপুরুষের ক্ষেত্রেও কিন্তু সেই বৈশিষ্ট্যটা প্রযোজ্য। এবার উপপদ তৎপুরুষের ক্ষেত্রে আরও কি আলাদা বৈশিষ্ট্য আমরা দেখব না, এখানে আমাদের উপপদ কি জানতে হবে, আর উপপদ জানার জন্য তার আগে আমাদের কৃদন্ত পদ এটা বুঝে নিতে হবে। আমরা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে, এই উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখব যে একটি কৃদন্ত পদ থাকে এবং তার পূর্বে যে পদটি বসে তাকে বলা হয় উপপদ। তাহলে কৃদন্ত পদ আর উপপদ সহযোগে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এই ডেফিনেশনটা বুঝতে গেলে আগে কৃদন্ত পদ আর উপপদ কি এটা তোমাদের ক্লিয়ার হতে হবে। কৃদন্ত পদ হচ্ছে ক্রিয়াবাচক পদ, অর্থাৎ কৃত প্রত্যয় জাত পদ। কৃত প্রত্যয় যে সমস্ত পদ জন্ম দেয় সেগুলি হচ্ছে সবই ক্রিয়াবাচক শব্দ। তাহলে এই কৃদন্ত পদ মানেই হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। তাহলে উপপদ তৎপুরুষ চেনার একটা সহজ উপায় হচ্ছে, আমরা অনেকেই সমস্ত পদ থেকে ব্যাসবাক্য নির্ণয় করে ফেললাম, কিন্তু সেটি কি সমাস সেইটা বিবেচনা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি বা অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখব যে এটি মধ্যে, এই ব্যাসবাক্যের মধ্যে কোনো ক্রিয়াবাচক পদ আছে কিনা, বা কৃদন্ত পদ। কৃদন্ত পদ মানেই হচ্ছে ক্রিয়াবাচক পদ, এবং এই ক্রিয়াবাচক পদটি ব্যাসবাক্যে পরপদ হিসেবে বসে, পরপদ বা উত্তরপদ হিসেবে বসে। তাহলে উপপদ কাকে বলে না, কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে বলা হয় উপপদ। কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে বলা হচ্ছে উপপদ। আর এই উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাসবাক্য কেন, সমস্ত পদে কেন, কৃদন্ত পদটি পরপদ এবং তার পূর্বের পদটি হচ্ছে উপপদ, তাই উপপদ আর কৃদন্ত পদ সহযোগে এই সমাসটিকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আশা করছি তোমরা কৃদন্ত পদ কি বুঝতে পেরেছো, ক্রিয়াবাচক পদ, এবং ব্যাসবাক্যে দেখা যাবে এই সমাসের ক্ষেত্রে ওই ক্রিয়াবাচক পদের পূর্বে যে পদটি রয়েছে তাকে উপপদ বলে নাম দেওয়া হচ্ছে। যেমন মধু পান করে যে মধু, জল দান করে যে জলদ, অগ্রে জন্মে যে অগ্রজ, পঙ্কে জন্মে যে পঙ্কজ। তাহলে যে জন্মে এটি ক্রিয়াবাচক পদ, দান করে, পান করে এগুলি ক্রিয়াবাচক পদ মানে কৃদন্ত পদ। তাহলে তার পূর্বের পদ কোনগুলি, জল দান করে যে জলদ, তাহলে এখানে জলদের জল আর জল ব্যাসবাক্যের অন্তর্ভুক্ত পূর্বপদ জল, সমস্ত পদেও জল শব্দটি রয়েছে আর ব্যাসবাক্যেও জল শব্দটি রয়েছে, উভয় কিন্তু উপপদ। জলদ যে সমাসবদ্ধ পদ এর মধ্যে দটাই হচ্ছে কৃদন্ত পদ, এবং তার পূর্বে মানে তো সমাসবদ্ধ হয়ে পদটা একটি পদ হয়েছে, ওর মধ্যেই পূর্বপদটাও মিশে গেছে, পরপদটাও মিশে আছে। পরপদ হচ্ছে কৃদন্ত পদ এবং পূর্বপদ হচ্ছে উপপদ। যেহেতু কৃদন্ত পদের পূর্বের পদকে এখানে উপপদ নাম দেওয়া হচ্ছে, তাই এই তৎপুরুষ সমাসকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন মধু পান করে যে মধু, তাহলে এখানেও কিন্তু পান করে এটি ক্রিয়াপদ
এবং তার পূর্বে যে মধু পদটি বসেছে সেটি উপপদ, এবং মধু এই সমাসবদ্ধ পদের মধ্যেও কিন্তু একত্রিতভাবেই পরপদটি হচ্ছে কৃদন্ত পদ, মানে মধু প শব্দের মধ্যে রয়েছে, আর মধুটা হচ্ছে উপপদ। এভাবে এটিও কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। বা পঙ্কে জন্মে যে, পঙ্কজ, তাহলে এই যে পঙ্কটা হচ্ছে উপপদ আর জন্মেটা হচ্ছে কৃদন্ত পদ, তাই এটিকে বলা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। দেখো তোমরা কিন্তু অনেকেই এই উপপদ তৎপুরুষ সমাসের সঙ্গে বহুব্রীহি সমাসটা গুলিয়ে ফেলো, কিন্তু এখানে গোলানোর জায়গা নেই একটি কারণে, যে যখনই তোমরা ব্যাসবাক্যে দেখবে একটি কৃদন্ত পদ বা ক্রিয়াবাচক শব্দ রয়েছে, তখনই চোখ বন্ধ করে বুঝবে যে এটি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এই গেল আজকের কর্মধারয় সমাসের তিনটি ভাগ, মূলত তিনটি ভাগ, অনেকগুলি ভাগ থাকলেও আর তৎপুরুষ সমাসের একটি ভাগের পূর্ণাঙ্গ আলোচনা।